সরকারের ফেইলিউরের জায়গা হচ্ছে ন্যাশনাল ক্রাইসিসে বিরোধী দলের সাথে একসাথে না বসে সমাধানের চেষ্টা না করাটা। সে প্রচুর সময় নষ্ট করছে ইনফ্যাক্ট সংবিধানের দোহাই দিয়ে দিয়ে। তারা ওয়াদা ভঙ্গ করেছেন, তারা শর্ত ভঙ্গ করেছেন, এটা শাহবাগ চত্বর না, এই সেই বলে সংবিধান বোগাস, বুঝবাজ ভুংচুং বুঝান। তাহলে এইখানে ট্র্যাডিশন ভঙ্গ হয়নি, সংসদের দূরত্বটা রাস্তায় চলে আসবে। একটা বিষয় হচ্ছে আন্দোলন যে অর্থে আমরা বুঝি যে সরকারকে টেনে হিসড়ে নামাইতে হবে, হরতাল অবরোধ জ্বালাও পোড়াও, তাকে ঠেক দিয়ে দাও, এইরকম আগ্রহ অ্যাটিচিউড বিরোধী দলের কারোর ভিতরে আছে বলে আমি খেয়াল করিনি আর কি। আমি যেটা আছে সেটা হচ্ছে একটা চাপের কথা শরীফ ভাই যেটা বলেছেন যে কন্টিনিউয়াসলি তাকে একটা চাপের মধ্যে রাখা, কারণ তার একটা ব্রুট মেজরিটি আছে, তার কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে প্রচণ্ড অ্যারোগেন্স আছে, তার সনদ না মানা, সংস্কারগুলোকে সিরিয়াস ক্রিটিক্যাল রিফর্মগুলোকে না করা না মানার ব্যাপারে যে একটা ঔদ্ধত্য দেখতে পাচ্ছি, সংবিধানের নামে সংসদে দেশবাসীকে মিসলিড করা, মিথ্যা কথা বলা, মন্ত্রীরা মানে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা সংবিধানের ব্যাপারে মিথ্যা কথা বলছেন, আইনের ব্যাপারে মিথ্যা কথা বলছেন, যেগুলো আসলে ডিসমিস হয়ে যাওয়ার মতো মানে মানে ইমপিচড হওয়ার মতো মানে অপরাধ আর কি। তো সেই জায়গাগুলোতে তো অবশ্যই বিরোধী দলকে মানে সিরিয়াসলি কথা বলা দরকার। পার্লামেন্টও আবার সাফিসিয়েন্টলি সুযোগ হচ্ছে না, কারণ সময়ের যে প্রপোর্শন আছে সেই প্রপোর্শনে ধরেন যেহেতু 2/3 তার মেজরিটি, সে সময় অনেক বেশি পায়, কিন্তু এখন সেই সময়টা বেশি পাওয়ার কারণে যেটা হচ্ছে সে সময়টা খুব ভালো কাজে লাগাচ্ছে ব্যাপারটা তা না, সে প্রচুর সময় নষ্ট করছে ইনফ্যাক্ট সংবিধানের দোহাই দিয়ে দিয়ে। তো সেখানে বিরোধী দল রাইটলি প্রচুর কথা বলতে চায়, কথা বলতে দেওয়া হচ্ছে না, নোটিশ দিচ্ছে আলোচনার জন্য, আলোচনা করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগগুলো আছে। বিরোধী দলও আবার এন্টায়ারলি নতুন, 2-4 জন এমপি ছাড়া অলমোস্ট সব নতুন এমপি প্রথমবারের মতো পার্লামেন্টে আসছেন। বিরোধী দলের নেতা প্রথমবার আসছেন, চিফ হুইপ প্রথম আসছেন, ডেপুটি যিনি চিফ আপনার বিরোধী দলের উনি অসুস্থ, পার্লামেন্টে যেতে পারছেন না। সো অলমোস্ট 3-4-5 জন ছাড়া অলমোস্ট সবাই নতুন এমপি। তো এইটা তাদেরকে একটা মানে ডিসঅ্যাডভান্টেজাস পজিশনে ফেলে দিয়েছে। ওদিক থেকে বিএনপি হচ্ছে আওয়ামী লীগ সাপেক্ষে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল, তো তার এখানে সাবেক এমপি মন্ত্রী দেশ চালানো অভিজ্ঞ লোকজন আছে এখানে, তারা এটাকে ইউজ করতেছে প্রচুর। তো সেই জায়গাতে সরকারের ফেইলিউরের জায়গা হচ্ছে ন্যাশনাল ক্রাইসিসে বিরোধী দলের সাথে একসাথে না বসে সমাধানের চেষ্টা না করাটা। যেমন ধরেন জ্বালানি ক্রাইসিস, আপনি বিরোধী দলের সবার সাথে বসেন একসাথে মিলে যে আমরা আসলে কী করতে পারি, এটা হলো রিয়েলিটি। আপনি হয়তো জনগণকে সব কথা বলার দরকার নাই, কিন্তু আপনার কাছে তো সঠিক তথ্যটা আছে যে আসলে আপনার ঘরে কত কেজি চাল আছে আর কয়দিন চলবে, আর ব্যাংকে কয় টাকা আছে, চাইল কিন্না খাওয়ার সামর্থ্য কতটুকু আছে, চাইল ঘরে মজুদ আছে কত, আর এখন রান্নার মধ্যে কয় কেজি চাল চড়াই দিচ্ছেন, এই তো যোগ বিয়োগ করতে হবে তো এটা দিয়া। তা আপনি বিরোধী দলের সাথে ইনফরমেশনটা শেয়ার করেন, দিস ইজ এ রিয়ালিটি। আমার কাছে আমার এই হলো এখন বাস্তবতা, কি করা যায় বলেন দেশের স্বার্থে। তখন যেটা হবে বিরোধী দল সবাই মিলে কিন্তু একটা সম্মতিসূচক জায়গায় আসা যাবে। কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম সম্মতি ক্রিয়েট করবার চেয়েও দূরত্ব তৈরি করবার চেষ্টা সরকারি দল বেশি করছে। এর আগে আমি বলেছি অনেক জায়গায় জুলাই জাদুঘর বিষয়ে যে অধ্যাদেশটা ছিল, কমিটি মিটিংয়ে সব দল সরকার বিরোধী দল সবাই একমত হয়েছে যে ফর্মে যে ভাষায় এটা আছে অধ্যাদেশটা এটাই সংসদে উত্থাপিত হবে, পাশ হবে। প্রস্তাবের উত্থাপনের 20 মিনিট আগে সংশোধনী দেওয়া হয়েছে। তাহলে এখন বিরোধী দল ফিল করতে পারে না যে আমাদের সাথে তো আপনার কথা রাখলেন না, যেটা তারা ব্রিফিংয়ে বলছে, তারা ওয়াদা ভঙ্গ করেছেন, তারা শর্ত ভঙ্গ করেছেন। এবং সরকারি দল সাধারণত প্রস্তাব আনার পরে পেশ করার আগে সরকারি দলের এমপিরা সংশোধনী দেয় না, কারণ এটা কমিটি স্টেজেই সরকারি দলের এমপিদের ওই সুযোগটা থাকে সবার প্রস্তাবনা দেওয়ার। তো এইটা একটা মানে ট্র্যাডিশনের কথা আপনি বিরোধী দলকে প্রচুর বলেন, পার্লামেন্টে কনভেনশন আছে, ট্র্যাডিশন আছে, এটা শাহবাগ চত্বর না, এই সেই বলে সংবিধান বোগাস, বুঝবাজ ভুংচুং বুঝান। তাহলে এইখানে ট্র্যাডিশন ভঙ্গ হয়নি, মুলতবি প্রস্তাব কে আনতে পারে আর কে মুলতবি প্রস্তাব পাশ করে, এগুলো ট্র্যাডিশন আছে না, ট্র্যাডিশন আছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিরোধী দলকে সাথে নিয়ে ন্যাশনাল ক্রাইসিসগুলো ন্যাশনাল কনসেনসাস তৈরি করে সমাধান করা। ডোমেস্টিক পলিটিক্স থাকবে আমাদের, আপনাদের কর্মসূচির সাথে আমরা একমত কি দ্বিমত, কি করছেন না করছেন ফাইন, কিন্তু জ্বালানি কিন্তু শতভাগ দেশীয় ইস্যু, প্রত্যেকটা মানুষ এফেক্টেড হবে এবং এটার একটা ইন্টারন্যাশনাল চ্যাপ্টার আছে। আজকে দেখেন সংসদ 2 মাসের সরকার প্রায় হয়ে গেছে, ইরান বিষয়ে কি আমাদের একটা বিতর্ক হয়েছে সংসদে? ইরানের ডোমেস্টিক কনসিকুয়েন্স আছে না,
আমরা কি শুধু মধ্যপ্রাচ্যে যুদ্ধ করতেছি? আমাদের হাজার হাজার প্রবাসী কর্মীরা বেকার বসে আছে না, তাদের কোম্পানিতে কাজ নাই। এইটার কনসিকুয়েন্স রেমিটেন্সে পড়বে না আগামী কয়েক মাসে? এই কর্মীরা যদি ফেরত আসতে হয়, অথবা নতুন যারা পাইপলাইনে ছিলেন এই দেশগুলোতে যাবেন বলে গত 1 মাসে 2 মাসে যেতে পারছেন না, অথবা আগামী 6 মাসে যেতে পারবেন না, কারণ অনেক কোম্পানি তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি তো নতুন কর্মী নিতে পারবেন না। তাহলে এই যে আমার ফাইন্যান্সিয়াল যে লসের জায়গা, আমার যে জুনে বাজেট আসতেছে, আমার ট্যাক্স কালেকশনের অবস্থা কি হবে, ভ্যাটের কি হবে, আমার ট্রেডের পসিবিলিটি কোথায় আসবে? ডোমেস্টিক মার্কেটে আপনি 4টায় 5টায় দোকানপাট বন্ধ করে দিচ্ছেন, এইটার রেজাল্ট আমাদের ডোমেস্টিক ইকোনমিতে আছে না? আপনি কোনো কারণ ছাড়া, আপনি নোটিশ ছাড়া, চিন্তা বিবেচনা না করে ফুটপাত খালি করে ফেললেন, লক্ষ লক্ষ মানুষের ইনফর্মাল ইকোনমিতে ইনপুট আছে না? তাহলে আপনি এই যে একের পর এক ভুল কাজ করছেন, ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, এগুলো তো সবার সাথে কথা বলে নেওয়া দরকার ছিল। এই কনসেনসাস বিল্ডিংয়ের পলিটিক্সটা তৈরি না হলে যেটা হবে, সংসদের দূরত্বটা রাস্তায় চলে আসবে। যেই মনস্তাত্ত্বিক দূরত্বটা তৈরি হচ্ছে, বিল্ড হচ্ছে, মানে সিরিয়াসলি মানুষজন ফিল করা শুরু করবে যে আসলে এই সরকার আমার না। সরকার দেখবেন এটাকে সমাধান না করে, এটাকে না শুনে সে আবার ইসলামী ব্যাংকের সাথে একটা পলিটিক্সে জড়ায় গেছে জামাতকে শায়েস্তা করবার জন্য। এবং দেখেন যে জামাতের 5ই আগস্টের পরে ব্যাংক নাকি আবার জামাতের কাছে চলে আসছে, যেটা আসলে মানে প্র্যাকটিক্যালি লিগ্যাল ফ্রেমে পসিবল না। একটা ব্যাংক তো একটা পলিটিক্যাল পার্টির কাছে চলে যেতে পারে না। ওই ব্যাংকে হয়তো এমন কর্তা ব্যক্তিরা আছেন যারা ওখানে ডাইরেক্টর অথবা কর্মকর্তা, তারা হয়তো জামাতের রাজনীতির সাথে ব্যক্তিগতভাবে জড়িত। ঢাকা ব্যাংক বিএনপির ব্যাংক, এটা তো আপনি বলেন না, আমরা কেউ বলি না, কিন্তু ওখানে তো বিএনপির রাজনীতি করেন এমন অনেক লোক ওখানে ডাইরেক্টর আছেন, মির্জা আব্বাস থেকে শুরু করে অনেকেই। ন্যাশনাল ব্যাংক, এটা তো আমরা বিএনপির ব্যাংক বলি না, কিন্তু এই গত 2 মাসে আমরা দেখলাম না, আব্দুল আওয়াল মিন্টু সাহেব, তাহের সুমন সাহেব প্রতিমন্ত্রী, ওনাদেরকে 1000 কোটি টাকার উপরে ওখানে দেওয়া হয়েছে। তাহলে এই ফ্রেমিংটা প্রবলেম্যাটিক, এবং এটা বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে করে যে একটা ব্যাংকের ফ্রেমে, রেগুলেশনে আলোচনা সমালোচনা দুইটাই করতে হবে, কোনো সমস্যা নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার মানে ইসলামী ব্যাংকের দখল আগের জায়গায় নেওয়ার পরে বলা হচ্ছে নাকি প্রচুর দুর্নীতি হয়েছে 5ই আগস্টের পরে। ফাইন, যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যদি দুর্নীতি হয়, আপনি দুর্নীতির থরো ইনভেস্টিগেশন করবেন এবং একটা অবজেক্টিভ ফাইন্ডিংসের উপরে ভিত্তি করে আপনি ব্যবস্থা নেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ব্যাংক রেজুলেশন আইন নিয়ে কথা বলা শুরু করার পর থেকে একটা কাউন্টার পজিশন নিয়ে দেখলাম যে ইসলামী ব্যাংকের এমডিকে সাসপেন্ড করে দিয়েছে, এবং আরও অনেক কর্মকর্তার ব্যাপারে দুর্নীতির অভিযোগ আসতেছে, প্রচুর দুর্নীতি হয়েছে, এটা সেটা। ফাইন, সবগুলো করেন না, করতে কোনো সমস্যা নাই। এবং দেখলাম গ্রাহকদেরকে মাঠা নামানো হয়েছে, আপনি হয়তো খেয়াল করেছেন, প্রেস ক্লাবের সামনে দেখলাম ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা পাচ্ছে না, এরকম অনেক গ্রাহক এসে ওখানে মানববন্ধন করছে। এবং এই কথাবার্তা, মহিলাদের কথাবার্তা শুনি বুঝতে পারতেছি যে এটা মানে গাঁজা খাওয়া প্রতিবাদ আর কি, এগুলো জেনুইন প্রতিবাদ না। আমরা বিভিন্ন সময় এরকম প্রতিবাদ প্রচুর দেখছি আর কি। তো এগুলো করে যেটা হচ্ছে না, মানে আপনি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি নিয়ে আসলে খেলছেন। আমরা চাই, আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিটা তো কলাপস করছে আওয়ামী লীগের আমলে, প্রায় 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে। ইসলামী ব্যাংক এশিয়ার সবচেয়ে প্রফিটেবল ব্যাংক ছিল, সেই ব্যাংকটাকে খেয়ে দিয়ে রাস্তানাবুদ করে দিয়েছে আপনার। প্রায় 80,000 কোটি টাকা শুধু এসালমে নিয়ে চলে গেছে। টোটাল এসালমের লুটের পরিমাণ তো প্রায় 2.25 লক্ষ কোটি টাকা, মানে বাংলাদেশ যে পরিমাণ ট্যাক্স ওঠে প্রতি বছর, মানে তার কাছাকাছি টাকা আর কি, এই পরিমাণ। তো এখন কি করছেন, এগুলোকে টোটালটা মিলে স্ক্রুটিনি করা, এটাকে জবাবদিহিতার আওতায় আনা, সেটা না করে যেটা করা হচ্ছে যে চোরের কাছে আবার মুরগিটা ফিরায় দেওয়ার জন্য বন্দোবস্ত চলতেছে। অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল শিয়ালের, কারণ কি এটি আপনার কাছে কি মনে হয়, কারণটা কি? কারণ হচ্ছে এসালমের টাকায় অনেক এমপি মন্ত্রী হয়েছে, এসালমের টাকায় নির্বাসিত জীবনযাপন করেছে। এসালম তো শুধু হাসিনাকে টাকা দেয় না, এসালম বাংলাদেশের অলমোস্ট সব বড় বড় রাজনৈতিক দলকে টাকা দেয়, ডাইনে বামে মাঝখানে সব দলের টাকা দেয়। এসালমের টাকা এমপি হয়েছে ধরেন কয়েক ডজন এমপিরও তো আমিই চিনি। এসালমের ক্যান্ডিডেট, মানে বিএনপিতে তার পলিটিক্স নাই, বিএনপিতে খুব স্ট্রং ক্যান্ডিডেট না, তো সে এসালমের ক্যান্ডিডেট হিসাবে সে ওইখানে এমপি হয়েছে। এসালম শত শত কোটি টাকা ইনভেস্ট করছে, আমার আপনার টাকা তো, ওর তো টাকা না। এটা তো একটা অভিশপ্ত পরিবার, যেহেতু আসলে প্রতিদিন যা খায় সিঙ্গাপুরে বসে, ও বাংলাদেশের মানুষের রক্ত চুষে খায়। তো সেই রকম একটা মানুষ, এবং স্যাডলি আয়রনিটা কোথায় দেখেন, এসালম উঠছে কিন্তু ইসলামী ব্যাংকের টাকায়, লোনের টাকায়, এটা হলো তার আয়রনি।
যে আপনি রং লোককে পুঁজিপাট্টা দিয়ে যদি ব্যবসায়ী করেন তাহলে দেখা যাবে যে সে দেশের জন্য কি পরিমাণ ক্ষতিকর হতে পারে। এবং অনেকগুলো কাজ করছে দেখেন, তার আমলে ইসলামী ব্যাংকের শত বদনামের পরে দেখবেন ইসলামী ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্বচ্ছ। তার ভেটিং প্রসেস কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমার্স ফ্যাকাল্টির মাধ্যমে সে পরীক্ষা নেয়, পরীক্ষা নিয়ে তারপর ওটা ভেটিং করে সে অ্যাপয়েন্টমেন্ট দেয়। তো সেখানে ইসলামী ব্যাংকের ইতিহাসে কখনো আপনার নিয়োগ পরীক্ষা ছাড়া হয়নি। 17 সালে ব্যাংক দখল হইলো, তারপর থেকে হলো পটিয়া থেকে নিয়োগ, পটিয়া থেকে আসছে, আর দারোয়ান থেকে শুরু করে একেবারে অফিসার পর্যন্ত কোনো যোগ্যতা কোনো সনদ কিছুই নাই, নীলক্ষেতের সনদ দিয়ে চাকরিতে চলে গেছে। নতুন ম্যানেজমেন্ট এসে ইসলামী ব্যাংকে যেটা করেছে 5 তারিখের পরে এই 5,000 লোককে শোকজ করা হয়েছে যে যেহেতু আপনারা পরীক্ষা ছাড়া ভেটিং ছাড়া অ্যাপয়েন্টেড হয়েছেন, আমরা আপনাদের একটা পরীক্ষা নিব, যদি আপনারা এই পদের জন্য যোগ্য থেকে থাকেন আপনারা কন্টিনিউ করবেন। অনেক শত শত লোকজন পরীক্ষা দিতে আসে নাই, এখন চোতা নাই, লেখাপড়া নাই, একদম ক্ষেত থেকে দোকানদারি, বাজার থেকে আইনে ইসলামী ব্যাংকের দারোয়ান থেকে শুরু করে কর্মকর্তা হয়ে গেছে। এরাও কিন্তু প্রতিবাদ করছে, অবৈধভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। ভাই অ্যাপয়েন্টমেন্টটাই তো অবৈধ ছিল, আপনাকে তো বৈধভাবে সরানো হচ্ছে। তো এই প্রসেসগুলো যেহেতু এসালামের প্রতি একটা অব্লিগেশন আছে, এবং এসালামের প্রতি অব্লিগেশনের জায়গাটা দেখেন যে দুদকের লিডারশিপকে বলা হয়েছে এসালামকে ক্লিন শিট দেওয়ার জন্য। দুদক জানেন গত 1.5 বছরে ইন্টারিমের অনেকগুলো চার্জশিট দিয়েছে এসালামের এগেনস্টে, ফাইন্যান্সিয়াল মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড, টাকা ফিরায় নিয়ে আসা, ব্যাংক অ্যাসেট ফ্রিজ করা, অ্যাকাউন্ট ফ্রিজ করা, এইটা সেটা, এসালামের প্রপার্টি সিজ করা, সব কিছু করবার জন্য। সেই টিমকে বলা হচ্ছে এসালামকে ক্লিন শিট দেওয়ার জন্য। তারা এটা বলে নাই পাবলিকলি, বাট এটা আমরা ভিতরে অনেক জায়গা থেকে কথা শুনতে পাচ্ছি, আপনারাও জানবেন। প্রতিবাদে তারা সবাই মিলে রিজাইন করেছে। এখন ওই লোকগুলো কি জামাতের ছিল? দুদকের চেয়ারম্যান তো বিএনপির আমলে ডিসি ছিল, সেক্রেটারি ছিল, খালেদা জিয়ার সাথে ক্লোজলি কাজ করেছে, নৌন প্রো বিএনপি আমলা, কিন্তু খুবই প্রিন্সিপাল লোক, নৈতিকতা সম্পন্ন লোক। এরকম একটা পুরো মানুষ টিমকে আপনি সরায় দিলেন কেন? এসালামকে মানে রিকভার করবার জন্য? ঠিক একইভাবে দেবেন আইসিডি থেকে সরায় দেওয়া, জুডিশিয়ারিতে হাত দেওয়া, এর প্রত্যেকটার সাথে এসালাম এবং তার যে মানে অলিগার্ক যে ক্লাস আছে, এই ক্লাসকে পুনর্বাসন করবার জন্য আইনের যেখানে যেখানে সংশোধনী দরকার সেখানে আইনগতভাবে হাত দিয়েছে, প্রশাসনের যেখানে যেখানে লোক সরায় দিয়ে নিজের লোক বসানো দরকার সেখানে হাত দিয়েছে।